Good evening everyone, welcome to my class. আজকে আমরা জিকে এক্সপ্রেসের 4 নম্বর পার্টে চলে এসেছি পলিটি। তো আমরা অলরেডি 3টে পার্ট করেছি। প্রথম পার্টে আমরা পড়েছি সায়েন্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। সেকেন্ড পার্টে আমরা পড়েছি জিওগ্রাফি। থার্ড পার্টে আমরা পড়েছি এনশিয়েন্ট এবং মেডিভেল হিস্ট্রি। তো 3টে পার্টে তোমরা খুব ভালো রেসপন্স করেছো। আই হোপ এই ক্লাসটাও তোমরা দেখবে অনেকে। এবং আজকে আমরা পড়ব পলিটি থেকে 60টা কোয়েশ্চেন থাকবে। কে কতগুলো অ্যাটেম্প্ট করতে পারছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং পলিটির যে ডিটেলস ডিসকাশন, মানে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, তারপর হচ্ছে ডিপিএসপি, মেকিং অফ কনস্টিটিউশন, সোর্স, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, প্রিয়াম্বেল, এগুলো আমরা আমাদের যে পিওয়াইকিউ সিরিজ ছিল সেখানে অলরেডি ডিটেলসে আলোচনা করেছি। আজকেও কিছু কিছু আলোচনা করব, তবে একটু ফাস্ট ফরওয়ার্ডিং হবে সিরিজটা, যেহেতু অনেক লম্বা লম্বা ক্লাস হয়ে যাচ্ছে। আগের দিনের হিস্ট্রি ক্লাস করতে গিয়ে 1 hour 42 মিনিটসের ক্লাস হয়ে গেছিলো। আমি জানি না তোমরা পুরো ক্লাসটা কতজন দেখেছো। তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম আ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট মুভড বাই। ভারতের জন্য যে একটি সংবিধান প্রণয়নের দরকার আছে, সেই সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গণপরিষদের ধারণাটাকে প্রথম কে দিয়েছিলেন? অপশন এ হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন বি এম.এন. রয়, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি এম.এন. রয়। তিনি দিয়েছিলেন ফার্স্ট, তিনি ডিমান্ড করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য। এবং এই এম.এন. রয় সম্পর্কে আমরা আর কি মনে রাখবো? তিনি সিপিআই ফর্ম করেছিলেন, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তিনি ফর্ম করেছিলেন। আর এম.এন. রয়কে বলা হয় পলিটিক্যাল ফিলোসফার অফ ইন্ডিয়া, যার আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এবং এনাকে বলা হয় পলিটিক্যাল ফিলোসফার অফ ইন্ডিয়া। ওকে, কবে দিয়েছিলেন তিনি গণপরিষদ গঠনের প্রস্তাব? ইন দ্য ইয়ার অফ 1934। আচ্ছা, 1935-এ, ইন দ্য ইয়ার অফ 1935-এ কংগ্রেস ডিমান্ড করেছিল, কংগ্রেসের তরফ থেকে গণপরিষদের ডিমান্ড করা হয়েছিল। ওকে, এবং 1936-এ অফিসিয়াল ডিমান্ড ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আইএনসি সেশনে, লখনৌ সেশনে, যেটা প্রেসিডেন্ট ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। ওকে, এবং 1940-এ আসবে আগস্ট অফার, এবং সেই আগস্ট অফারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ডিমান্ড সেটা অ্যাকসেপ্ট করা হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2. The objective resolution which later became the preamble was moved by. উদ্দেশ্যমূলক প্রস্তাব যা পরে প্রস্তাবনায় পরিণত হয়েছিল সেটা কে উত্থাপন করেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশন সেটা কে মুভ করেছিলেন? অপশন সি হচ্ছে জওহরলাল নেহরু, তিনি অবজেক্টিভ রেজলিউশন মুভ করেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3. When was the first meeting of Constituent Assembly held? গণপরিষদের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল? ডিসেম্বর 9, 1946, নভেম্বর 26, 1949, জানুয়ারি 26, 1950, আগস্ট 15, 1947। কবে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? এটা ইজি কোয়েশ্চেন। দেখো, 49-এ তো হবে না, 50-তেও হবে না, 46, 47-এর মধ্যে কনফিউশনের কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা দেখব যে ফার্স্ট 9 ডিসেম্বর 1946-এ প্রথম গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এবং যখন স্বাধীনতা ঘোষণা হচ্ছে সেই সময় গণপরিষদের 5th সেশন চলছিল, পঞ্চম অধিবেশন চলছিল। যখন গণপরিষদের পঞ্চম অধিবেশন চলছিল সেই সময় ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়। Okay, next question number 4.
হু ওয়াজ দ্য ইন্টারিম প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, জাতীয় গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচ্চিদানন্দ সিনহা নাকি জওহরলাল নেহরু? কে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন? অস্থায়ী সভাপতি ছিলেন অপশন সি সচ্চিদানন্দ সিনহা, এবং তিনি সবথেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, তাই জন্য ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী তাকে সভাপতি নির্বাচন করা হয়েছিল। এবং তারপরে প্রথম স্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রথম স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে আমরা মনে রাখবো ফ্রেঞ্চ প্র্যাকটিস, যেটাকে প্রপোজ করেছিলেন কে না জে এল নেহেরু, প্রপোজড বাই জে এল নেহেরু। ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী তাকে যে সভাপতি নির্বাচন করা হবে সেটা জে এল নেহেরু প্রপোজ করেছিলেন। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম কে প্রপোজ করেছিলেন সেই টাইমে? তৎকালীন আইএনসি সভাপতি কে ছিলেন? তৎকালীন আইএনসি সভাপতি ছিলেন জে বি কৃপালিনী, তিনি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম কিন্তু প্রস্তাব করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারপারসন কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি ডক্টর বি আর আম্বেদকর? এটা তো ইজি কোয়েশ্চেন। ড্রাফটিং কমিটি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিটি ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি ছিল খসড়া কমিটি, যার কাজ ছিল কনস্টিটিউশনের ড্রাফট প্রডিউস করা, ড্রাফটটা লেখা। তো সেটার চেয়ারপারসন কে ছিলেন? সেটার চেয়ারপারসন ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ওকে, আচ্ছা এখানে আচ্ছা দেখি কি কি কোয়েশ্চেন আছে তারপর করব। হাউ মাচ টাইম ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টেক টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের কত সময় লেগেছিল? 2 years 7 months 14 days, 2 years 11 months 18 days, 3 years 5 months 20 days নাকি 3 years 8 months 10 days? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2 years 11 months 18 days। এতটা সময় লেগেছিল। এবং টোটাল কতগুলো সেশন হয়েছিল? টোটাল 11টা সেশন হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। Next question, question number 7. On which date was the Constitution of India adopted by the Constituent Assembly? গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? অপশন এ হচ্ছে জানুয়ারি 26, 1950, নভেম্বর 26, 1949, আগস্ট 15, 1947, জানুয়ারি 24, 1950। কবে গৃহীত হয়েছিল? কবে গৃহীত হয়েছিল যেটাকে কনস্টিটিউশন ডে হিসেবে সেলিব্রেট করা হয়? অপশন বি নভেম্বর 26, 1949। এবং এখানে সম্পূর্ণ কনস্টিটিউশনটা গৃহীত হয়নি, কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল, সিটিজেন রিলেটেড আর্টিকেল বা সিটিজেনশিপ রিলেটেড আর্টিকেল বা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি রিলেটেড আর্টিকেল, এমার্জেন্সি প্রভিন্সেস বা কিছু ফান্ডামেন্টাল রাইটসের কিছু আর্টিকেল যেগুলো গৃহীত হয়েছিল টোটাল। এবং টোটাল সম্পূর্ণ সংবিধানটা গৃহীত হয় 26শে জানুয়ারি 1950, যেদিনকে আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা এখানে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেকিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা শেষ করছি। এবং এখানটাতে একটা মিনিট দাঁড়াও। ওকে, আচ্ছা এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা নোট করব। প্রথম নোট করব যেটা আমরা পড়লাম, আগস্ট অফার কবে এসেছিল? আগস্ট অফার এসেছিল 1940-এ। এবং এখানে কার দ্বারা আগস্ট অফার প্রস্তাব করা হয়েছিল? বাই লিনলিথগো। তখন সেই টাইমে ইনি প্রেসিডেন্ট ছিলেন। ওকে, এই সরি প্রেসিডেন্ট বলছি, দেন ভাইসরয় ছিলেন। এবং খেয়াল রাখবে কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ দুটো সংস্থানই কিন্তু রিজেক্ট করে দিয়েছিল আগস্ট অফারকে। ওকে, নেক্সট হচ্ছে ক্রিপস মিশন আসবে। ইন দ্য ইয়ার অফ 1942। এখানে চেয়ারপারসন কে ছিলেন? স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন চেয়ারপারসন।
তিনজন মেম্বার ছিলেন, প্যাট্রিক লরেন্স, এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস, এবং এখানে ক্রিপস মিশনের স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন চেয়ারপারসন, এবং এখানে ডমিনেন্ট স্টেটাস দেওয়া হবে বলা হয়েছিল ভারতকে, কিন্তু সেখানেও রিজেক্ট করে দেওয়া হয়েছিল আইএনসির দ্বারা, এবং তারপরে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন দেখতে পাবো। আমি এত কিছু লিখছি না। এরপরে আসছে ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন যেটা আসছে ইন দ্য ইয়ার অফ 1945 ব্রিটেনে, এবং ভারতবর্ষে আসছে তার পরের বছর। আচ্ছা 1945টা লিখবো না, তাহলে বুঝতে অসুবিধা হবে। 1945-এ ব্রিটেনের পার্লামেন্ট এটা পাস হচ্ছে, এবং 1946-এ ভারতবর্ষে আসছে ক্যাবিনেট মিশন প্ল্যান, এবং ক্যাবিনেট মিশন প্ল্যানকে চেয়ারপারসন কে ছিলেন ক্যাবিনেট মিশন প্ল্যানের চেয়ারপারসন ছিলেন প্যাট্রিক লরেন্স, প্যাথিক লরেন্স ছিলেন চেয়ারপারসন, স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন এর চেয়ারপারসন, এবং এই দুটোতেই আর একটা কমন মেম্বার ছিলেন যার নাম হচ্ছে এভি আলেকজান্ডার। ওকে, আচ্ছা এই ক্যাবিনেট মিশন প্ল্যান কংগ্রেস অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু এখানে মুসলিম লীগও অ্যাকসেপ্ট করেছিল, ঠিক, এবং রিজেক্টেড টু সেপারেট নেশন, মানে ডিমান্ড ফর পাকিস্তানকে কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল, এবং এই ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমেই ইন্ডিয়ান যে তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা ফর্ম করা হয়েছিল। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ডেটা। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল কি ছিল? এলিফ্যান্ট ছিল, যেহেতু একটা জায়েন্ট কনস্টিটিউশন তৈরি করা হচ্ছে তার জন্য। ফার্স্ট মিটিং হচ্ছে 9 ডিসেম্বর 1946, ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা দিল্লিতে হচ্ছে। দেন 11 ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট। 29 আগস্ট 1947 ড্রাফটিং কমিটি অ্যাপয়েন্টেড উইথ ডক্টর বি.আর. আম্বেদকর অ্যাজ দ্য চেয়ারপারসন। দেন 4 নভেম্বর 1947 draft of the constitution submitted. November 26, 1949 drafting complete, এবং 40 জানুয়ারি 1950 যেখানে কনস্টিটিউশন হ্যান্ড রিটেন কনস্টিটিউশন সাইন্ড হচ্ছে, এবং ইন দ্য ইয়ার অফ 1950 জানুয়ারি 26 কনস্টিটিউশন লিগালি এনফোর্স করা হচ্ছে। এটা আমি স্টাডি আইকিউ থেকে নিয়েছি, তাই আমি এটাকে এটা আমি করে দিতে পারতাম, কভার করে দিতে পারতাম, কিন্তু কারোর কন্টেন্ট ইউজ করছি তাকে ক্রেডিট দেওয়া যায়। তো এই চারটা আমি স্টাডি আইকিউ থেকে নিয়েছি। কতটা টাইম লেগেছে? 2 years 11 months 18 days টাইম লেগেছে, এবং টোটাল 2000, ঠিক আছে, 2000টা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল ফাইনালাইজ করার আগে। ওকে, ড্রাফটিং কমিটিতে খেয়াল রাখবে, ড্রাফটিং কমিটিতে কতগুলো সদস্য ছিল? টোটাল মেম্বার অফ ড্রাফটিং কমিটি ছিল 7 মেম্বার্স। বাকি মেম্বারের নামগুলো মনে রাখা দরকার, কিন্তু আপাতত ছেড়ে দাও। টোটাল সেশন হয়েছিল 11। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে টোটাল সিট ছিল সেটার ডিস্ট্রিবিউশনটা দেওয়া রয়েছে। টোটাল সিট ছিল 389, এবং 389-এর মধ্যে ইলেক্টেড, আচ্ছা 389-এর মধ্যে ইলেক্টেড ছিল 296 ইলেক্টেড ছিল, এবং 93 ছিল নমিনেটেড, যেটা প্রিন্সলি স্টেট থেকে আসতো। এই 93 ছিল নমিনেটেড মেম্বার, এবং এই 296 হচ্ছে ইলেক্টেড মেম্বার, এবং এই ইলেক্টেড মেম্বারটাকে আবার দুটো ভাগে আমরা ভাগ করি, যেটা হচ্ছে 292 যেটা গভর্নর প্রভিন্সেস থেকে আসছিল, এবং 4টে আসছিল চিফ কমিশনার প্রভিন্সেস থেকে। গভর্নর প্রভিন্সেস থেকে আসছিল 292, এবং 4টে হচ্ছে চিফ কমিশনার প্রভিন্সেস থেকে। এখানে কংগ্রেস 208টা সিট পেয়েছিল, মুসলিম লীগ 73টা, এবং আদার স্টেট হচ্ছে 15, এবং এই প্রিন্সলি স্টেট কিন্তু পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করা থেকে নিজেদেরকে বিরত রেখেছিল। এবং আফটার ইন্ডিপেন্ডেন্স যখন মুসলিম লীগ বয়কট করে দিচ্ছে, তখন রিমেনিং সিট পড়ে থাকছে 299। আফটার বয়কট অফ মুসলিম লীগ, বা এটা আমরা বলতে পারি আফটার পার্টিশন। মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী পার্টিশন হচ্ছে। এবং ইলেকশন কবে হয়েছিল? ইলেকশন হয়েছিল জুলাই আগস্টে ইন দ্য ইয়ার অফ 1946। ওকে,
খেয়াল থাকবে ইন্ডিপেন্ডেন্ট সিট 15টা ছিল, মুসলিম লীগের 73টা ছিল, কংগ্রেসের হচ্ছে 80টা ছিল। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে এই যে ইলেকশনটা হয়েছিল, এই ইলেকশনটা কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয়নি, ঠিক আছে? খেয়াল রাখবে এখানে যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। ইনডাইরেক্ট ইলেকশন। নাম্বার 2 মনে রাখতে হবে, মানে ইলেক্টেড ডাইরেক্ট পিপল দ্বারা ইলেক্টেড হয়নি, কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল যারা ইলেকশনে পার্টিসিপেট করেছিল। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস অনুযায়ী যে সবাই ইলেকশনে পার্টিসিপেট করছে যেমনভাবে আজকের দিনে আমরা করি, সেরকম কিন্তু ছিল না। এবং এখানে 3টে কমিউনিটিকে হচ্ছে তোমার রিজার্ভেশন টাইপে দেওয়া হয়েছিল, যেটা মুসলিম, শিখ এবং জেনারেল 3টে কমিউনিটি ছিল, এবং 10 লাখের রিপ্রেজেন্টেশনে একটা সিট দেওয়া হয়েছিল। ওকে, এখানে মেজর কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মেজর কমিটি হচ্ছে ইউনিয়ন পাওয়ার্স কমিটি, যার চেয়ারপারসন ছিল জওহরলাল নেহরু, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জওহরলাল নেহরু, স্টেটস কমিটি, কমিটি ফর নেগোসিয়েশন উইথ স্টেট জওহরলাল নেহরু, প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি সর্দার প্যাটেল, অ্যাডভাইজারি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটি অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড দ্য এক্সক্লুডেড এরিয়া, সেটাও সর্দার প্যাটেল। ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি, এগুলো হচ্ছে সাব কমিটি, এই পার্টটা তোমরা মানে না করতেও পারো, কিন্তু যে মেজর কমিটিগুলো রয়েছে সেগুলোর চেয়ারপারসন কে কে ছিল সেটা অবশ্যই মনে রাখতে হবে। ড্রাফটিং কমিটি বি.আর. আম্বেদকর, রুলস অফ প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্টার্টিং কমিটি সেটাও হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল পড়েছিলাম, যেটা হচ্ছে তোমার কে.এম. মুন্সি কোন কমিটির সদস্য ছিল? ঠিক আছে, কে.এম. মুন্সি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে আমি দেখেছি। কে.এম. মুন্সি ছিলেন অর্ডার অফ বিজনেস কমিটি, ঠিক আছে, অর্ডার অফ বিজনেস কমিটি। অর্ডার অফ বিজনেস কমিটি, ঠিক আছে, এটা একটুখানি খেয়াল রাখবে। অ্যান্ড আর কিছু মনে রাখতে হবে না, দরকার নেই, কিন্তু এই 8টা কমিটির তোমার চেয়ারপারসনের নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা ছেড়ে দাও, কোয়েশ্চেন নাম্বার 8, ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট হোল্ড দ্যাট প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন? কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছেন যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ? বেরুবারি ইউনিয়ন কেস 1960, কেশবানন্দ ভারতী কেস 1973, মিনার্ভা মিল কেস 1980, নাকি এসআর বোম্বাই কেস 1994? কোন কেসে বলেছে সুপ্রিম কোর্ট যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের একটা ইন্টিগ্রেটেড পার্ট? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, মোস্ট ফেমাস কেস অফ কনস্টিটিউশন, মানে যেখানে অনেক কিছু চ্যালেঞ্জ করা হয়েছিল, এবং তারপরে আমরা দেখব যে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে কেশবানন্দ ভারতী কেসের পরে। এবং খেয়াল রাখবে এই বেরুবারি ইউনিয়ন কেস, যেটা 1960-তে হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কনস্টিটিউশন প্রিয়াম্বল, মানে প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট নয়, এবং প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যাবে না, প্রিয়াম্বল অ্যামেন্ড করা পসিবল নয়, যেটা বেরুবারি ইউনিয়ন কেসে বলা হচ্ছে। তারপর কেশবানন্দ ভারতী কেসে বলা হচ্ছে যে না, প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যাবে, এবং প্রিয়াম্বল হচ্ছে কনস্টিটিউশনের একটা ইন্টিগ্রেটেড পার্ট। এবং তারপরে এলআইসি কেস, সেখানে আবার কনফার্ম করা হচ্ছে সুপ্রিম কোর্ট দ্বারা কেশবানন্দ ভারতী কেসের যে ভার্ডিক্ট সেটাকে আবার কনফার্ম করা হচ্ছে, ঠিক আছে? ওকে, খেয়াল রাখবে। এবং খেয়াল রাখবে প্রিয়াম্বল কিন্তু নাইদার আ সোর্স অফ পাওয়ার অফ গভর্নমেন্ট নর আ প্রোহিবিশন অন দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট। প্রিয়াম্বল না তো কোনো ক্ষমতার উৎস, না তো প্রিয়াম্বল গভর্নমেন্টের উপর কোনো রেস্ট্রিকশন লাগাচ্ছে তার পাওয়ার প্র্যাকটিস করা থেকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনশিওরস, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি কি নিশ্চিত করে? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফার্টার্নিটি, ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব, রাইটস, ডিউটি, প্রিন্সিপাল, অধিকার, কর্তব্য, নীতি, ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপাল, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি, ইউনিয়ন, স্টেটস অ্যান্ড টেরিটরি, ইউনিয়ন, রাজ্য এবং তার অঞ্চল। কি কি সিকিউর করছে প্রিয়াম্বল? প্রিয়াম্বল সিকিউর করছে অপশন এ, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফার্টার্নিটি। এই 4টে জিনিসকে প্রিয়াম্বল সিকিউর করছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি ওয়াজ অ্যাডেড টু দ্য প্রিয়াম্বল বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? সমাজতান্ত্রিক,
ধর্মনিরপেক্ষ এবং সংহতি বা ইন্টিগ্রিটি সেটা কোন প্রস্তাবনার কোন সংশোধনীর দ্বারা যুক্ত করা হয়েছিল? 42nd, 44th, 24th নাকি 40? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 42nd। প্রিয়াম্বেল একবারই অ্যামেন্ড করা হয়েছে, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, এবং সেখানে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি তিনটে কথা অ্যাড করা হয়েছে। খেয়াল রাখবে সোভারিন কথাটা কিন্তু প্রথমেই ছিল। এই কোয়েশ্চেনটা অন্যভাবেই দেয়, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস আর অ্যাডেড বাই 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য প্রিয়াম্বেল? নিচে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোন শব্দগুলি বা কোন শব্দটি হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে প্রিয়াম্বেলে অ্যাড করা হয়েছে? এই কোয়েশ্চেনটাও দেয়, এবং সেখানে অবশ্যই সোভারিন কথাটা থাকে। তো তোমরা গুলিয়ে ফেলবে সেকুলার, সোসাইটি, সোশ্যালিস্ট কোনটা ছিল। খেয়াল রাখবে সোভারিনিটি কথার অর্থ হচ্ছে সার্বভৌমত্ব। একটা দেশ সেটা যখন স্বাধীন হচ্ছে, সেটা সার্বভৌমত্ব যদি সেই মুহূর্তে না পায়, তাহলে কিসের স্বাধীনতা? সোভারিনিটি মানে হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারনাল সোভারিনিটি, একটা এক্সটার্নাল সোভারিনিটি। ইন্টারনাল সোভারিনিটি মানে কি? ইন্টারনাল সোভারিনিটি মানে স্টেট হচ্ছে এখানে সুপ্রিম অথরিটি, দে ক্যান মেক লজ, এবং সেই লগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যা যা কিছু দরকার, রেগুলেশন বানানো দরকার, কোনো বডি ফর্ম করার দরকার, কোনো অর্গানাইজেশন তৈরি করার দরকার, সেই সমস্ত কিছু স্টেট করতে পারে। এবং সেখানে সিটিজেনরা স্টেটের এগেনস্টে, মানে ইলিগালি যদি কোনো ল করে সেটা তো এমনিতেই নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, বাট স্টেট যদি লিগালি কোনো ল পাস, মানে পার্লামেন্ট থেকে পাস হলো, প্রেসিডেন্ট সাইন করলো, সেটা ল হয়ে গেল, সেটা কিন্তু এনাক্ট করতে পারে। স্টেট হ্যাজ দ্য সুপ্রিম অথরিটি। এবং কোনো সিটিজেন, কোনো অর্গানাইজেশন, কোনো ইনস্টিটিউট যদি সেই লটা মানতে না করে বা অপোজ করে, তখন সেখানে কিন্তু বাই লিগালি সে কিন্তু স্টেট কিন্তু শাস্তি দিতে পারে। এটা হচ্ছে ইন্টারনাল সুপারিনিটি, যে একটা কান্ট্রির মধ্যেও সে স্টেটই হচ্ছে আলটিমেট পাওয়ার রয়েছে। এক্সটার্নাল সোভারেনিটি কি? এক্সটার্নাল সোভারেনিটি হচ্ছে যখন একটা স্টেট অন্য কোনো ফরেন স্টেটের কাছে দায়বদ্ধ নয়। ইন্ডিয়া ইজ আ সোভারেন কান্ট্রি। ইন্ডিয়া তার নিজের ডিসিশন নিজে নিতে পারে, কার সাথে বিজনেস করবে, কার সাথে বিজনেস করবে না, কার সাথে ট্রেড করবে, কার সাথে কোনো ট্রিটি সাইন করবে না, কি করবে, সে সমস্ত ডিসিশন ইন্ডিয়া নিজে নিতে পারে। তাই ইন্ডিয়া ইজ আ সোভারেন কান্ট্রি, এবং সেই সোভারেনিটি কখন এসছে? ইন্ডিপেন্ডেন্সের সাথেই এসছে। ওকে, next question number 11. The preamble to the Indian Constitution is based on the ভারতের সংবিধানের প্রস্তাবনার কিসের ভিত্তিতে রচিত? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অবজেক্টিভ রেজলিউশন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 নাকি মাউন্ট ব্যাটেন প্ল্যান? আচ্ছা, প্রিয়াম্বেল হচ্ছে কিসের ওপর রচিত? না, অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব যেটা ছিল সেখান থেকেই আমরা প্রিয়াম্বেলকে অ্যাডপ্ট করেছি। এটা তো অলরেডি আমরা পড়েছি। দ্য প্রিয়াম্বেল ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ এ, প্রস্তাবনায় ভারতকে কি হিসেবে ঘোষণা করা হয়েছে? সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক দেশ, প্রজাতন্ত্র, সোভারিন, ডেমোক্রেটিক রিপাবলিক, সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, সোভারিন, সেকুলার রিপাবলিক। তোমাদেরকে আমি বলেছিলাম যে পাঁচটা জিনিস এখানে মনে রাখবে, সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। 5টা আঙুল, এবং 5টা আঙুলে 5টা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ প্রিয়াম্বেল ইন্ডিয়াকে ডিক্লেয়ার করতে পারছে না। ঠিক আছে, এখানে কোথাও ফেডারেশনের কথা মেনশন নেই, কোথাও ইউনিয়নের কথা মেনশন নেই। কি মেনশন আছে? যে ভারত একটা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। আচ্ছা, প্রিয়াম্বেলের কোয়েশ্চেন শেষ হয়ে গেছে, তাই প্রিয়াম্বেলে কি বলা হয়েছে আমরা একটুখানি দেখে নেব। প্রিয়াম্বেলে বলা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে এখানে সোর্স অফ দ্য পাওয়ার। ঠিক আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া এটা হচ্ছে সোর্স অফ দ্য পাওয়ার। হ্যাভিং, এখানে কি কি অবজেক্টিভ রয়েছে? অবজেক্টিভ মানে ভারতকে কি হিসেবে বলা হচ্ছে? সিকিউর। কি সিকিউর করবে? সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, অ্যান্ড টু সিকিউর টু অল দ্য সিটিজেন। আচ্ছা, কি কি এস্টাবলিশ করবে? জাস্টিস এস্টাবলিশ করবে, লিবার্টি এস্টাবলিশ করবে, ইকুয়ালিটি এস্টাবলিশ করবে এবং ফার্টার্নিটি এস্টাবলিশ করবে। জাস্টিস কত রকমের? সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। লিবার্টি কত রকমের? 5 রকমের, থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। ইকুয়ালিটি, স্টেটাস অ্যান্ড অপরচুনিটির মধ্যে ইকুয়ালিটি থাকবে, এবং ফার্টার্নিটি মানে সৌভাতৃত্ব, তো সেটা তো একটা টাইপেরই হয়। এবং এখানে প্রিয়াম্বেলে আর কি বলা হয়েছে? ডেট অফ অ্যাডপশনের কথা বলা হয়েছে প্রিয়াম্বেলে। ঠিক আছে,
তাহলে প্রিয়াম্বেলের অবজেক্টিভ, প্রিয়াম্বেলের কিভাবে নেচার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়েছে বা নেচার অফ ইন্ডিয়া বলা হয়েছে, সোর্স অফ দ্য পাওয়ার বলা হয়েছে এবং ডেট অফ অ্যাডপশন, এই সব কিছুই আমরা প্রিয়াম্বেল থেকে পাচ্ছি। এটা কিন্তু মাথায় রাখবে, আমি অলরেডি এর আগেও বলেছি, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রিয়াম্বেলকে, আচ্ছা এখানে কয়েকটা জিনিস আরেকবার একটুখানি মনে করিয়ে দিই তোমাদেরকে। প্রিয়াম্বেলকে কে আইডি কার্ড অফ কনস্টিটিউশন বলেছে? NA পালকিওয়ালা। হরোস্কোপ অফ দ্য কনস্টিটিউশন বলেছে KM মুন্সি এবং কি নোটস টু দ্য কনস্টিটিউশন বলেছেন আর্নস্ট বেকার। কি কি বললাম লিখতে হবে? আইডি কার্ড ছোট করে লিখছি, ঠিক আছে? আইডি কার্ড বলেছে NA পালকিওয়ালা। আচ্ছা, হরোস্কোপ KM Munshi, and keynote of the constitution, এটা কে বলেছে? আর্নস্ট বেকার। ক্লিয়ার? ওকে, প্রিয়াম্বেল কবে অ্যাডাপ্ট করা হয়েছিল? প্রিয়াম্বেল অ্যাডাপ্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ মানে 26 নভেম্বরে অ্যাডাপ্ট করা হয়েছিল এবং প্রিয়াম্বেল প্রপোজ করা হয়েছিল, মানে ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রিয়াম্বেলকে প্রপোজ করা হয়েছিল, যেখানে 9 ডিসেম্বর 1946-এ। ওকে, ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। আচ্ছা, আবার প্রিয়াম্বেল থেকে কোশ্চেন আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশন ইন দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফেডারেলিজম। একটু আগেই বললাম যে ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় কথা কোথাও কিন্তু প্রিয়াম্বেলে মেনশন নেই। দ্য টার্ম ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বেল মিনস আ সেন্স অফ, প্রস্তাবনায় ভ্রাতৃত্বের শব্দের অর্থ কি? এই তো ইজি, ব্রাদারহুড, অপশন এ। Which part of the Indian Constitution deals with fundamental rights? বাহ, আমার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের টপিক চলে আসে এবং এখান থেকে ভরে ভরে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? প্রত্যেক এক্সামে ফান্ডামেন্টাল রাইটস থেকে কোয়েশ্চেন আসে এবং ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এমন একটা জায়গা যেখানটা তোমাকে অ্যাজ এ সিটিজেন হিসেবেও জানতে হবে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেও জানতে হবে এবং এনি হাও তোমাকে জানতে হবে। ফ্লেক্স করার জন্য জানতে পারো যে দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইটস, ইউ ক্যান নট ডু দিস, ঠিক আছে? কারোর সামনে ফ্লেক্স করার জন্য ফান্ডামেন্টাল রাইটস ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কোথায় আছে? ফান্ডামেন্টাল রাইটস আছে পার্ট 3-তে। পার্ট 1-এ কি আছে? পার্ট 1-এ আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 2-তে আছে সিটিজেনশিপ, পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4-এ কি আছে? পার্ট 4-এ আছে ডিপিএসপি, পার্ট 5-এ আছে ইউনিয়ন অ্যান্ড ইটস এক্সিকিউটিভ। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে পার্ট 3-তে আছে। পার্ট 3-তে কোথা থেকে কোথায় আছে? আর্টিকেল নাম্বার 12 থেকে শুরু করে 35 পর্যন্ত আছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আমরা কোথা থেকে নিয়েছি? কোয়েশ্চেন আছে তাই বলছি না। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাবলিশ দ্য আনটাচেবিলিটি? আনটাচেবিলিটি অ্যাবলিশ কোন অনুচ্ছেদের মাধ্যমে করতে বলা হয়েছে? অস্পৃশ্যতা বিলুপ্ত করার কথা কোথায় বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 17-এ বলা হয়েছে আনটাচেবিলিটি অ্যাবলিশ করার জন্য। আর্টিকেল নাম্বার 18-এ বলা হয়েছে টাইটেল 19-এ 6টা রাইটস আছে আর আর্টিকেল নাম্বার 14-এ হচ্ছে তোমার রাইট টু ইকুয়ালিটি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস ইজ প্রোভাইড আন্ডার হুইচ আর্টিকেল? সাংবিধানিক প্রতিকারের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি কোন অনুচ্ছেদের অধীনে প্রদান করা হয়েছে? 21, 32, 22 নাকি 25? আর্টিকেল নম্বর 32-তে 5টা রিটের কথা বলা হয়েছে এবং এখানে কনস্টিটিউশনাল রেমেডিজের কথাই বলা হয়েছে। সাংবিধানিক প্রতিকারের অধিকার মানে যদি তোমার কোনো ফান্ডামেন্টাল রাইটস খর্ব হয় তাহলে সংবিধান গ্যারেন্টি দিচ্ছে যে তোমার ওই ফান্ডামেন্টাল রাইটস তুমি পাবে, সেটার জন্য তুমি মুভ করতে পারো ডিরেক্টলি সুপ্রিম কোর্টে বাই আন্ডার আর্টিকেল 32 এবং তোমরা কমেন্ট সেকশনে বলবে যে হাইকোর্টে রিট পিটিশন জারি করার জন্য কত নাম্বার আর্টিকেলে মেনশন করা রয়েছে। Next question. The right to education was added as a fundamental right by which amendment? শিক্ষার অধিকারকে কোন সংশোধনীর দ্বারা মৌলিক অধিকারের সাথে যুক্ত করা হয়েছিল? শিক্ষার অধিকারকে, এটা বেশ ভালো কোয়েশ্চেন। কেন ভালো কোয়েশ্চেন? কারণ এখানে শিক্ষার অধিকার বললে আমরা একটা অ্যামেন্ডমেন্ট মনে রাখলেই আমাদের কাজ চলে যায়, যেটা হচ্ছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
সেখানে তিনটে জায়গায় ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটি, তিনটে জায়গাতেই এডুকেশন রিলেটেড একটা করে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এখানে 21A আর্টিকেল যুক্ত করা হয়েছিল, যেখানে কি বলা হয়েছে 21A তে বলা হয়েছে রাইট টু প্রাইমারি এডুকেশন। 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সালটাও মনে রাখবে 2002-এ, যেখানে রাইট টু প্রাইমারি এডুকেশন ফর দ্য চিলড্রেন অফ 6 to 14 ইয়ার্স, 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের প্রাইমারি এডুকেশনের অধিকার একটা ফান্ডামেন্টাল রাইট, সেটা বলা হয়েছে ইন দিস অ্যামেন্ডমেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য ফান্ডামেন্টাল রাইটস আর ডিরাইভ ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? মৌলিক অধিকারগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি কানাডা? কোথা থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস? নেওয়া হয়েছে অপশন বি, ইউএসএ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, আন্ডার হুইচ আর্টিকেল ক্যান এ পারসন ডিরেক্টলি অ্যাপ্রোচ টু দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস? একটু আগেই বললাম যে কোন অনুচ্ছেদের অধীনে একজন ব্যক্তি মৌলিক অধিকার প্রয়োগের জন্য সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে? আর্টিকেল নাম্বার 32। আচ্ছা, আর্টিকেল নাম্বার 13-এ কি মেনশন আছে? আর্টিকেল নাম্বার 13-এ মেনশন আছে ল এর ডেফিনেশন মেনশন আছে আর্টিকেল নাম্বার 13-এ। আর্টিকেল নাম্বার 12-এ মেনশন আছে স্টেটেড ডেফিনেশন। ওকে, আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটসকে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, যেটা হচ্ছে 14 থেকে 18, রাইট টু ফ্রিডম, এটা হচ্ছে 19 থেকে 22, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন 23-24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 25 থেকে 28, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট 29 থেকে 30 এবং রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি হচ্ছে 30। তাহলে রাইট টু ইকুয়ালিটিতে রয়েছে 14 থেকে 18, রাইট টু ফ্রিডমে রয়েছে 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28, 29, 30 এবং 30। এই 30 না, এটা সরি 32, 30 কেন লিখছি, 32। Fundamental rights, definition of state 12, definition law inconsistent with or in derogation with the fundamental, মানে বলা হচ্ছে আর্টিকেল 13-এ যে যদি এমন কোনো ল বানানো হয় যেই লটা এই ফান্ডামেন্টাল রাইটগুলোকে ভায়োলেট করবে, তাহলে সেই লটাকে তুলে ফেলে দিতে হবে, ঠিক আছে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। রাইট টু ইকুয়ালিটি 14, রাইট ইকুয়ালিটি বিফোর ল, এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ইকুয়াল প্রোটেকশন অফ ল। দুটোই কিন্তু রয়েছে আর্টিকেল নাম্বার 14-এ, একটা হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচে, একটা হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচে আমরা বলতে পারি, যেখানে ইকুয়ালিটি বিফোর ল হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল যেটা হচ্ছে একটা পজিটিভ অ্যাপ্রোচ। Article 15, prohibition of discrimination on the ground of religion, race, sex, caste and place of birth. Article 16, equal opportunity, যেখানে আমরা equal opportunity পাবো পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। abolition of untouchability, abolition of title. Article right to freedom, right to freedom এ আর্টিকেল নাম্বার 19 আসছে, যেখানে ফ্রিডম অফ স্পিচ, অ্যাসোসিয়েশন, কর্পোরেশন, রিসাইড, মুভ, প্রফেশন, অনেক কিছু রয়েছে আর্টিকেল নাম্বার 19-এ। 6টা, এখানে টোটাল কটা রাইট পাই? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা আছে এখানে। অকুপেশনটা বাদ দিয়েছে, এখানে লেখেনি অকুপেশনটা, প্রফেশন এক্সেট্রা লিখে দিয়েছে, অকুপেশন লিখে না। ডিটেল এক্সপ্লেনেশন আমরা করেছি, খেয়াল রাখবে এখানে 6টা রয়েছে এবং এখানে এই 19F এখানে ক্লজ ওয়াইজ মনে রাখবে, ঠিক আছে। স্পিচ হচ্ছে 1 নম্বর ক্লজ, তারপর এখানে অ্যাসোসিয়েশন, অ্যাসেম্বল উইদাউট আর্মস, অ্যাসোসিয়েশন, আর্টিকেল 19টা আমি পরে অ্যাড করে দেবো, এখানে অর্ডার ওয়াইজ নেই, ওকে। আচ্ছা, আর আর্টিকেল নাম্বার 19F-এ ছিল হচ্ছে এফ যে ক্লজটা সেটা অমিট করে দেওয়া হয়েছে, কারণ এফে ওই তোমার রাইট টু প্রপার্টি ছিল, যেটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে লিগাল রাইটসে ট্রান্সফার করা হয়েছে 300A-তে পার্ট নাম্বার 12-এ। এখানটায় লিখবো, এখানটাতে রাইট টু প্রপার্টি 300A পার্ট 12। আচ্ছা, রাইট প্রোটেকশন ইন রেসপেক্ট টু কনভিকশন অফ অফেন্সেস, এখানে আমরা পড়েছি, কি কি পড়েছি বলো তো? আর্টিকেল নাম্বার 20-তে কি কি পড়েছি? 3টে ক্লাস পড়েছিলাম, একটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল,
নো ডাবল জিওপার্ডি, নো সেলফ ইনক্রিমিনেশন। একটা ক্রাইমের জন্য সেই মুহূর্তে, যেই মুহূর্তে ক্রাইমটা কন্ডাক্ট করা হচ্ছে, সেই মুহূর্তে যেই ল রয়েছে সেই ল দ্বারা তাকে শাস্তি দিতে হবে। নতুন কোনো ল যদি তৈরিও হয় তাহলে সেটা কিন্তু তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। নেক্সট আমরা কি পড়েছিলাম, নো ডাবল জিওপার্ডি, একটা ক্রাইমের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। আর নো সেলফ ইনক্রিমিনেশন, কোনো একটা পার্সনকে নিজের এগেনস্টে অ্যাজ এ প্রুফ হিসেবে কিন্তু বা প্রমাণ হিসেবে কিন্তু সেটাকে করা যাবে না, মানে সেটাকে কোর্টের সামনে পেশ করা যাবে না। মানে পুলিশের কাজ হবে বা জুডিশিয়ারির কাজ হবে সেটাকে প্রুফ করা যে সে ওই কাজটা করেছে। আর্টিকেল 21-এ কি বলা হচ্ছে, আর্টিকেল 21-এ বলা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা মানে একটা কি বলবো, একটা ভাস্ট একটা ল আর্টিকেল 21। আর্টিকেল 21-এর মধ্যে অনেক কিছু আসে, রাইট টু স্লিপ, রাইট টু লিভ ইন দ্য পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, রাইট টু মুভ টু অ্যাব্রড, বাইরে বিদেশ যাওয়ার জন্য যে রাইট সেটাও আর্টিকেল 21-এর আন্ডারে আসে। কিন্তু ভারতের যে কোনো জায়গায় থাকার রাইট সেটা আর্টিকেল 19-এর আন্ডারে আসে। তো ফান্ডামেন্টাল রাইটস ইজ আ ভেরি ভাস্ট চ্যাপ্টার। এটাকে নিয়ে ডিসকাস করতে গেলে আমার একটা গোটা ক্লাস লাগবে। আমি এখানে এত ডিটেলসে ঢুকে পড়ছি না, চাইতেও মানে নিজেকে আটকাতে পারছি না, কিন্তু একটুখানি তোমরা দেখে নেবে। ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমি ক্লাস করেছি অলরেডি। আর্টিকেল 22 প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, সেটা রয়েছে। আচ্ছা, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন 23, 24 একটুখানি পড়ে নেবে। 25, 26, 27 এগুলো সবই ফ্রিডম অফ রিলিজিয়নের মধ্যে পড়ছে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট 30, 32-তে রয়েছে কনস্টিটিউশনাল রেমেডিস, এবং এই 32-তে রয়েছে 5টা রিট। কী কী রিট রয়েছে আর্টিকেল 32-তে? সুপ্রিম কোর্টের রিট রয়েছে, এবং 226 যেটা আমি কোয়েশ্চেন করেছিলাম যে হাইকোর্টের রিট পিটিশন জারি করতে পারবে কোন আর্টিকেলের আন্ডারে, সেটা হচ্ছে 226। এখানে রয়েছে হিবিয়াস কর্পাস, তার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। এটা একটা পার্সন যাকে ডিটেন করা হয়েছে অ্যানাদার পার্সনের দ্বারা, এবং তাকে বলা হচ্ছে যে যখন সে অ্যাপিল করছে রিট পিটিশন, তখন বোথ পাবলিক এবং অথরিটি এবং প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ওপর এই হিভিয়াস কর্পাস জারি করতে পারে। সাবসিডিয়ারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড, ইট ইজ ইস্যু ডিউ টু এক্সেস অফ জুরিসডিকশন আর ল্যাক অফ জুরিসডিকশন আর লিগাল এরর। যখন কোনো একটা পার্সন সে কাজটা করছে না, তখন তার মানে ল্যাক অফ জুরিসডিকশন বা ল্যাক অফ লিগাল এরর হচ্ছে, তখন সাবসিডিয়ারি রিট জারি করতে পারে, এবং এটা অনলি জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটির ওপরই জারি করা যায়, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির ওপর কিন্তু জারি করা যায় না। প্রহিবিশন মানে হচ্ছে টু ফরবিড, ইট ইজ ইস্যু টু দ্য হায়ার কোর্ট টু দ্য লোয়ার কোর্ট। হায়ার কোর্ট লোয়ার কোর্টকে করবে, মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে, হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টকে, এরকমভাবে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে করতে পারবে। এটাও হচ্ছে শুধুমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটি ক্যান বি সার্ভ, শুধুমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটি এটা জারি করতে পারে। কুও ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি, কিসনে বলা ভাই তুমি করনে কে লিয়ে, মানে কে বলেছে, কলার ধরে বলা হয় না, বলি না আমরা অনেক সময় যে কে দিয়েছে তোকে এই অথরিটি। তো কুও ওয়ারেন্টো হচ্ছে এরকম, যখন it is issued by the court to investigate the legality of a person's claim to the public office. একটা পার্সন যদি ক্লেম করে, তখন একটা কোর্ট সেটা ইস্যু করতে পারে ইনভেস্টিগেট, যেটা হচ্ছে কোন অথরিটিতে এই কাজটা করেছে সে, ঠিক আছে। অনলি ইস্যুস ইন দ্য কেস অফ দ্য সাবস্টেন্সিভ পাবলিক অফিস অর অফ পার্মানেন্ট ক্যারেক্টার। ম্যান্ডামেন্স হচ্ছে উই কমান্ড, ম্যান্ডামেন্স হচ্ছে উই কমান্ড, মানে এখানে পাবলিক ফিগার, কর্পোরেশন বা লোয়ার কোর্ট আর ট্রাইব্যুনালকে বলতে পারে কোনো একটা হায়ার কোর্ট যে আমরা এটা আদেশ দিচ্ছি এবং সেই আদেশে তুমি কাজটা করো। Next question number 21. The concept of federation with a strong center in the constitution is inspired by, ভারতের সংবিধানে শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্র, সেই ধারণাটি কোথা থেকে অনুপ্রাণিত? আমেরিকান কনস্টিটিউশন, কানাডিয়ান কনস্টিটিউশন, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন নাকি আইরিশ কনস্টিটিউশন? উত্তর করো, আমি একটু জল খেয়ে নিই। আর এই 20টা কোয়েশ্চেনের মধ্যে কতগুলো অ্যান্সার হলো, যারা যারা ক্লাস এই মুহূর্তে দেখছো তারা বলো। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে দ্য ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার। এটা নেওয়া হয়েছে কোথা থেকে না, ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে। খেয়াল রাখবে ভারতের যে ফেডারেশন সেটা কিন্তু আমেরিকার মতো ফেডারেশন নয়।
নেক্সট কোয়েশ্চেন, দ্য এমার্জেন্সি প্রভিশনস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর মেনলি ইনফ্লুয়েন্সড বাই দ্য, ভারতের সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত বিধান বলি সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মান কনস্টিটিউশন বা ওয়েমার কনস্টিটিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সাউথ আমেরিকান কনস্টিটিউশন নাকি রাশিয়ান কনস্টিটিউশন? সঠিক উত্তর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখানে দেখো মূলত জিজ্ঞেস করেছে, খেয়াল রাখবে এই জার্মান কনস্টিটিউশন বা ওয়েমার কনস্টিটিউশন এখান থেকে নেওয়া হয়েছে যে এমার্জেন্সির সময়, জরুরি অবস্থার সময় ফান্ডামেন্টাল রাইটগুলি কি হবে ওটা, ফ্রিজ হয়ে যায়, ঠিক আছে, মানে ফান্ডামেন্টাল রাইটগুলোকে ব্যান করে দেওয়া হয়। ওকে, এটা হচ্ছে ওয়েমার কনস্টিটিউশন বা জার্মান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে এমার্জেন্সি প্রভিন্সেস, এমার্জেন্সি বা জরুরি অবস্থার বিভিন্ন সংক্রান্ত যে বিধান বলি সেগুলো নেওয়া হয়েছে। দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে? একটু আগেই পড়লাম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ফান্ডামেন্টাল রাইটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এক মিনিট, জাস্ট এ মিনিট, আসলে আমার না এই ক্লাসের পরে একটা জায়গায় যাওয়ার আছে, তো আমার বোন কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে। পাগল করে দেবে মেয়েটা, সরি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে 23-তে রয়েছে। The idea of directive principle has been borrowed from the constitution of, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে, অপশন এ হচ্ছে জাপান, অপশন বি হচ্ছে ওয়েমার কনস্টিটিউশন, অপশন সি হচ্ছে আয়ারল্যান্ড, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। সঠিক উত্তর কোনটা হবে? ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নেওয়া হয়েছে ব্রিটিশ নাকি আমেরিকান নাকি কানাডিয়ান নাকি ফ্রেঞ্চ? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, যেহেতু ব্রিটিশ শাসন ব্যবস্থা অনেক দিন ধরে ভারতকে রুল করে এবং এখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তারা এস্টাবলিশ করে গেছিলো কাইন্ড অফ, এবং সেটাতে আমরা অনেক বেশি ফেমিলিয়ার ছিলাম, তাই পুরোপুরি গভর্নমেন্টের ফর্মটাকে চেঞ্জ করতে ভারতের সংবিধান প্রণেতারাও চায়নি। তো সেক্ষেত্রে ব্রিটিশ কনস্টিটিউশন থেকেই আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা নিয়েছি। From which country's constitution has been concept of judicial review in the Indian constitution has been borrowed? ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ এর ধারণাটা কোন দেশ থেকে ধার করা হয়েছে না নেওয়া হয়েছে? উফ, বাংলাগুলো মাঝে মাঝে এমন বিরক্তিকর হয়ে যায় না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, কানাডা নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দ্য প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সাংবিধানিক সংশোধনের পদ্ধতি সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে এখানে সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, অপশন এ, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার, which of the following articles in the Indian constitution define the money bill? money bill কোথায় উল্লেখিত আছে? money bill উল্লেখিত কোথায় আছে? 110, 109, 115 নাকি 113? কোথায় আছে money bill? money bill আছে অপশন এ, 110। Which part of the Indian constitution deals with the DPSP? কোথায় ডিপিএসপি সম্পর্কে বর্ণিত আছে? একটু আগেই পড়ছিলাম, পার্ট 4-এ আছে, এটা মার্কই করা হয়নি, পার্ট 4-এ আছে, ঠিক আছে, পার্ট 4-এ আছে ডিপিএসপি। পার্ট 2-এ আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, না পার্ট 1-এ, সরি পার্ট 2-এ আছে সিটিজেনশিপ। পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 5-এ আছে ইউনিয়ন। Next question number 30. DPSP of a state policy are justiciable, non-justiciable, both justiciable and non-justiciable, none of the above. DPSP বা রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি সেটা কিন্তু নন জাস্টিসিয়েবল, বিচারযোগ্য নয়। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসিয়েবল ইন নেচার। 31. The concept of equal pay for equal work for both the men and women in the part
অফ ডিপিএসপি, পুরুষ এবং মহিলা উভয়কে সমান কাজের জন্য সমান বেতনের ধারণাটা কোন নির্দেশমূলক নীতির অংশ? গান্ধীয়ান প্রিন্সিপাল, লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, সোশ্যালিস্ট প্রিন্সিপাল নাকি নান অফ দ্য অ্যাবাভ? ডিপিএসপি কোথা থেকে কত পর্যন্ত আছে? ডিপিএসপি আছে পার্ট 5-এ আর্টিকেল নাম্বার 36 থেকে শুরু করে আর্টিকেল নাম্বার 51 পর্যন্ত আছে, এবং সমস্ত ডিপিএসপি গুলোকে আমরা কনস্টিটিউশনে কোনো ভাগ করা নেই, আমরা নিজেদের সুবিধার্থে আমাদের শখ গেছে আমরা ভাগ করব, তাই আমরা শানসে আমরা 3টে ভাগে ভাগ করে দিয়েছি, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, গান্ধিয়ান এবং লিবারেল ইন্টেলেকচুয়াল। আর্টিকেল মনে রাখতে হবে না, জাস্ট দেখো ইকুয়াল পে ফর ওমেন অ্যান্ড মেন, এটা কি ইন্টিগ্রেট মানে এটা কি দেখাচ্ছে এখান থেকে? এখানে সমানতা দেখাচ্ছে এবং সেটা একটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল বা সমাজতান্ত্রিক প্রিন্সিপাল, ঠিক আছে? ইকুয়াল পে ফর মেন অ্যান্ড ওমেন সেটা একটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল, যে সবার মধ্যে ইকুয়ালি ডিভাইড হবে সব কিছু, ঠিক আছে? গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে কি পড়ে? পঞ্চায়েত পড়ে, কটেজ ইন্ডাস্ট্রি পড়ে, কোঅপারেটিভ সোসাইটি পড়ে, এগুলো সবই হচ্ছে গান্ধীয়ান প্রিন্সিপাল। বা প্রহিবিশন ফর মানে ইনটক্সিকেটেড যে সমস্ত ড্রিঙ্ক এবং ফুড আছে সেগুলোকে ইনটেক করা, যে সমস্ত লিকার কনজিউম করা, সেগুলো কিন্তু গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ছে। আর লিবারেল ইন্টেলেকচুয়ালের মধ্যে কি পড়ছে না, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, সেটা হচ্ছে লিবারেল ইন্টেলেকচুয়াল, মানে ফোকাস অন দ্য ইন্ডিভিজুয়াল রাইটস লিবার্টি, যেখানে ইন্ডিভিজুয়াল রাইট এবং লিবার্টির ওপর ফোকাস করা হচ্ছে। যেমন ধরো চাইল্ড কেয়ার অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন, তারপর হচ্ছে প্রোটেকশন অফ মনুমেন্টস, তারপর প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, এগুলো সবই হচ্ছে লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালের মধ্যে পড়ে। কোয়েশ্চেন এরকমই আসে, কোন একটা ডিপিএসপি বলবে এবং সেটা জিজ্ঞেস করে যে কোন টাইপের ডিপিএসপি, তো সেই ডিপিএসপিটা পড়ে তোমরা উত্তর করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32. Which article directs the state to organize village পঞ্চায়েত বা রাজ্যের গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দিয়েছে কোন আর্টিকেলে? অপশন নাম্বার বি, আর্টিকেল নাম্বার 40-তে দেওয়া আছে। আর্টিকেল 39-এ কি আছে? আর্টিকেল 39-এ অনেক কিছু আছে। আর্টিকেল 39-এ 6টা কথা বলা হয়েছে। লাইভলিহুডের কথা বলা হয়েছে, তারপর মেটেরিয়াল রিসোর্স ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে, মানে বলা হয়েছে যে যা কিছু ম্যাটেরিয়াল রিসোর্স রয়েছে, ওয়েলথ রয়েছে, সেটা যেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, সেটার কথা বলা হয়েছে। কনসেন্ট্রেশন অফ ওয়েলথকে প্রহিবিট করার কথা বলেছে। কোনো একটা পার্টিকুলার পার্সন বা পার্টিকুলার অর্গানাইজেশন বা পার্টিকুলার গ্রুপ অফ সোসাইটি, সেখানে যাতে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ না হয়, যেটা আমাদের ইন্ডিয়াতে হয়, এবং ইট ইজ হার্ড ফ্যাক্ট যে এই ডিপিএসপিটাকে ইমপ্লিমেন্ট করার দিকে কেউ কখনো নজর দিচ্ছে না, কোনো গভর্নমেন্টই নজর দিচ্ছে না। ইউসিসি করছে, ইটস ভেরি গুড, অ্যান্ড আমি এই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। ইউনিভার্সাল সিভিল কোড লাগু করতে চাইছে, কিন্তু কনসেন্ট্রেশন অফ ওয়েলথকে প্রহিবিট করার কথাও তো বলা হয়েছে, সেটাতেও কাজ করা উচিত। ইকুয়াল পে ফর ইকুয়াল বোথ দ্য সেক্সেস, যেটা একটু আগে পড়লাম, সেটাও 39-এর মধ্যেই রয়েছে। হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার্স, সেটার দিকে খেয়াল করতে বলেছে, এবং চিলড্রেনদের ওয়েলফেয়ারের কথাও বলা হয়েছে 39-এ। 44-এ কি বলা হয়েছে? 44-এই বলা হয়েছে ইউনিভার্সাল সিভিল কোড। 48-এ কি বলা হয়েছে? 48-এ বলা হয়েছে এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রিকে প্রমোট করতে, কৃষিকাজ এবং গবাদি পশুপালনকে প্রমোট করার জন্য অর্গানাইজেশন আছে। দ্য ডিপিএসপি এইম টু এস্টাবলিশ, নির্দেশমূলক নীতিগুলো কি লক্ষ্য করে, কি প্রতিষ্ঠা করার লক্ষ্য? পলিটিক্যাল ডেমোক্রেসি, রাজনৈতিক গণতন্ত্র, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, সমাজতান্ত্রিক এবং অর্থনৈতিক গণতন্ত্র, রিলিজিয়াস ডেমোক্রেসি বা ধর্মীয় গণতন্ত্র, নাকি ডাইরেক্ট ডেমোক্রেসি বা প্রত্যক্ষ গণতন্ত্র? ডিপিএসপি সিক টু এস্টাবলিশ আ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, এবং একটা ওয়েলফেয়ার স্টেটের ধারণা, মানে ওয়েলফেয়ার স্টেট এস্টাবলিশ করার জন্য ডিপিএসপি কে কনস্টিটিউশনের মধ্যে রাখা হয়েছে। এবং ডিপিএসপি কে বলা হয়েছে যে যখন সরকার কোনো কিছু করতে চাইবে বা সরকারের কি কি কাজ রয়েছে একটা গভর্নমেন্টে করার জন্য, সেটা যদি সরকার খুঁজে না পায় তাহলে ডিপিএসপির দিকে তাকাতে পারে। সেখানে বলা হয়েছে যে তোমার কি কি কর্তব্য রয়েছে ডিপিএসপির মধ্যে, সেখানে বলে দেওয়া আছে। আমি খুব মজায় বললাম, এরকমভাবে ভেবো না যেটা কোনো বইয়ের লেখা বা তুমি লিখে রাখবে যে সরকার কাজ না খুঁজে পেলে, ম্যাম তো বলেছে। Which amendment made elementary education of a fundamental right, removing it from DPSP? কোন সংশোধনী প্রাথমিক শিক্ষাকে নির্দেশমূলক নীতি থেকে সরিয়ে মৌলিক অধিকার হিসেবে পরিণত করেছে? আচ্ছা, এটা তো বললাম 86-এ আছে।
86-এ হচ্ছে প্রাইমারি এডুকেশনকে ডিপিএসপি থেকে সরিয়ে আমরা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রেখেছি এবং ডিপিএসপিতেও এডুকেশনের কথা বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে ডিপিএসপিতে বলা হয়েছে ডিপিএসপিতে বলা হয়েছে যে আর্লি চাইল্ডহুড কেয়ার 0 to 6 সেটা স্টেটের কর্তব্য দেওয়া। প্রাইমারি এডুকেশন চলে গেছে ফান্ডামেন্টাল রাইটসের, ডিপিএসপিতে পড়ে আছে আর্টিকেল 45-এ তার সাবজেক্ট ম্যাটারটা চেঞ্জ হয়েছিল। খেয়াল রাখবে 45 অ্যামেন্ড করা হয়নি, তার সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করা হয়েছিল এবং এখানে বলা হয়েছে 0 to 6 years ওল্ড চাইল্ডদের কেয়ার করা স্টেটের কর্তব্য। দ্য ডিপিএসপি আর বরোড ফর্ম কোথা থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এটা রিপিট হয়ে গেছে কোয়েশ্চেন। ফান্ডামেন্টাল ডিউটিস আর অ্যাডেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? ফান্ডামেন্টাল ডিউটিস কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে? অপশন বি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে কনস্টিটিউশনে। ওকে, next question number এই রে, এখানে কোয়েশ্চেন গুলো এরকম লাল লাল হয়ে আছে কেন? এক মিনিট পরের গুলো কি লাল লাল হয়ে আছে? না, একটাই হয়ে আছে, অসুবিধা নেই, চলো। The fundamental duties are mentioned in which part of the following constitution? আচ্ছা, এটা কোথায় কোন পার্টে রয়েছে? না পার্ট 4A তে আছে ফান্ডামেন্টাল ডিউটিস এবং একটাই আর্টিকেল এখানে 51A, একটাই আর্টিকেল, তার মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। How many fundamental duties are originally added to the constitution? সংবিধানের প্রথম দিকে কতগুলি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? প্রথমত সংবিধান যখন মানে এনঅ্যাক্ট করা হয়েছিল তখন তো কোনো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। তারপরে যখন ফান্ডামেন্টাল ডিউটিস আসলো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, সেখানে 10টা, প্রথমে 10টা অ্যাড করা হয়েছিল, তারপরে পরে আবার একটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে? দশটা অ্যাড করা হয়েছিল, 11টা না, 11টা পরে অ্যাড করা হয়েছে। 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে 51A সাবক্লজ কে অ্যাড করা হয়েছে, যেখানে বলা হয়েছিল ডিউটি হচ্ছে গার্জেনের 6 to 14 years ওল্ড চিলড্রেনদের এডুকেশন প্রোভাইড করার ডিউটি হচ্ছে গার্জেনদের। Which committee recommend the inclusion of the fundamental duties? কোন কমিটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ দিয়েছিলেন? অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, শরণ সিং কমিটি নাকি সাকারিয়া কমিটি? কোনটা হবে সঠিক উত্তর? জলদি বলো। ফান্ডামেন্টাল ডিউটির ক্ষেত্রে অপশন এ সি হচ্ছে সঠিক উত্তর, শরণ সিং কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি কিসের সাথে সম্পর্কিত এবং সারকারিয়া কমিশন কিসের সাথে সম্পর্কিত বলবে তোমরা? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফান্ডামেন্টাল ডিউটি? নিচের কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? সংবিধান মেনে চলা এবং আদর্শ এবং প্রতিষ্ঠানগুলিকে সম্মান করা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা, পাবলিক নির্বাচনে বা ভোটে অংশগ্রহণ করা, সরকারি সম্পত্তি রক্ষা করা এবং সহিংসা প্রতিহার করা। কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? ভোট দেওয়া কোনো ফান্ডামেন্টাল ডিউটি না। দ্য 11th ফান্ডামেন্টাল ডিউটি রিগার্ডিং দ্য এডুকেশন অফ দ্য চিলড্রেন, 11তম মৌলিক কর্তব্য কবে অ্যাড করা হয়েছিল? 86। এটা তো আমরা অনেকবারই পড়ে ফেললাম, আর ভুলবো না আশা করি। ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ, জাপান, রাশিয়া নাকি জার্মানি? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। The first elected parliament of independent of India come into existence in, প্রথম নির্বাচিত স্বাধীন ভারতের সংসদ কবে সংগঠিত হয়েছিল? ইন দ্য ইয়ার অফ 1952-তে। 1951-এ ইলেকশন হয়েছিল, 1952-তে সংগঠিত হয়েছিল। দ্য ম্যাক্সিমাম ইন্টারভ্যাল বিটুইন টু সেশন অফ দ্য পার্লামেন্ট, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত ব্যবধান থাকতে পারে? 6 মাসের ব্যবধান থাকতে পারে দুটি সেশনের মধ্যে, সংসদের দুটি সেশনের মধ্যে অ্যাট মোস্ট 6 মাসের ব্যবধান থাকতে পারে, তার বেশি কিন্তু থাকতে পারবে না। ওকে,
দ্য টার্মিনেশন অফ দ্য কারেন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট ইজ কল, সংসদে বর্তমান অধিবেশনের সমাপ্তিকে কি বলা হয়? রিজলিউশন, ডিডাকশন মোশন, অ্যাডজনমেন্ট নাকি প্রোরোগেশন? কি বলা হয়? কি বলা হয়? বর্তমান অধিবেশনের সমাপ্তি সেটাকে বলা হয় অ্যাডজনমেন্ট। অ্যাডজনমেন্ট মানে হচ্ছে যেটা, সরি, অধিবেশন, সেশন যদি হয় তাহলে প্রোরোগেশন হবে, ঠিক আছে? সেশন হলে প্রোরোগেশন, মানে যেই সিটিংটা চলছে, একটা পার্টিকুলার ডের যে সিটিংটা চলছে, সেই সিটিংটা যখন শেষ হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাডজনমেন্ট। এটা হচ্ছে অ্যাডজনমেন্ট যদি বলে, it ends a sitting or meeting, সেটা হচ্ছে অ্যাডজনমেন্ট। প্রোরোগেশন হবে, এটা ভুল মার্ক করা আছে, কেটে দাও কেটে দাও কেটে দাও, কেটে দিতে হবে না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি না। হয়ে গেল, পরে আমি ভুলে যাব। আচ্ছা, এখানে যেটা লিখলাম সেটা উঠে গেল। অ্যাডজনমেন্ট হচ্ছে it ends sitting or meeting. প্রোরোগেশন হচ্ছে, আচ্ছা, ডিসলিউশন কি? ডিসলিউশন হচ্ছে যখন একটা লাইভ সেশন অফ লোকসভা যেটাকে ডিজলভ হয়ে যাচ্ছে, মানে তার যে টাইম পিরিয়ড ছিল সেই টাইম পিরিয়ডের আগেই সেটা ডিজলভ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডিসলিউশন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, নেম দ্য ফার্স্ট স্পিকার অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, ভারতীয় সংসদের প্রথম অধ্যক্ষের নাম কি ছিল? ফার্স্ট স্পিকার অফ লোকসভা, ফার্স্ট স্পিকার কে ছিলেন? জিভি মাভলঙ্কর। দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কম্প্রাইজ অফ, ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত? কি কি নিয়ে গঠিত? প্রাইম মিনিস্টার, লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল, লোকসভা, রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। পার্লামেন্ট গঠিত হচ্ছে প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। কেন প্রেসিডেন্ট ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট? পার্লামেন্টের মেন কাজ কি? পার্লামেন্টের মেন কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এবং আইন ততক্ষণ হবে না যতক্ষণ না প্রেসিডেন্ট সেই এটাতে তোমার রেজলিউশন যেটা পাস হয়ে আসছে সেটাতে সাইন করছে, ঠিক আছে? হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাভ সার্ভ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য ইন্ডিয়ান ফর দ্য লংগেস্ট টাইম, নিম্নলিখিতদের মধ্যে কে সব থেকে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করেছে? কে করেছে? ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু, তিনি হচ্ছে সব থেকে দীর্ঘ সময় ধরে প্রাইম মিনিস্টার ছিলেন। এখানে দেখো প্রাইম মিনিস্টারের টাইম পিরিয়ডগুলো রয়েছে। আচ্ছা, এদিক থেকে এইদিকে যাবে, তারপর এদিক থেকে এদিকে আসবে, একবার দেখে নেবে। মোরারজি দেশাই হচ্ছে প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী। হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারপারসন অফ রাজ্যসভা, রাজ্যসভার প্রথম চেয়ারপারসন কে ছিলেন? তার মানে এখানে কোয়েশ্চেন করা আছে প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট সর্বপল্লী রাধাকৃষ্ণন, এটা হবে। এটা এখানে কেন দিয়েছে? ভুলভাল দিয়ে দিয়েছে। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারপারসন হয়, সেটা আমরা কোন আর্টিকেল থেকে জানতে পারি? এটা হবে, সঠিক উত্তর বি হবে, ঠিক আছে? এটা তো লোকসভার স্পিকার সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে, এবং তিনি হচ্ছে সেকেন্ড প্রেসিডেন্টও হবে। এটা হবে না, ভুল ভাল মার্ক করা হয়ে গেছে। আসলে এত কাজের চাপ পড়ে গেছে না, মাথাটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় মনে হয়। হাউ মেনি মিনিস্টার ক্যান বি ইনক্লুডেড ইন দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে কতগুলো মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা যেতে পারে? ভালো কোয়েশ্চেন। 15% of the total member of Lok Sabha, 50%, 10 to 15% as desired by the President of India. যতজন কাউন্সিল অফ মিনিস্টার কতজনকে করা যেতে পারে? টোটাল যতজন রয়েছে তার থেকে নট মোর দ্যান 15%। দিল্লির ক্ষেত্রে এটা 10%, ঠিক আছে? দিল্লির ক্ষেত্রে 10%। এটা পার্লামেন্টের ক্ষেত্রে, স্টেট লেজিসলেটিভের ক্ষেত্রেও একই ব্যাপার। হু ইজ দ্য কনসিডার এজ দ্য হাইয়েস্ট ল অফিসার, হাইয়েস্ট ল অফিসার কাকে কনসিডার করা হয়? হাইয়েস্ট ল অফিসার অফ দ্য স্টেট, স্টেট বলেছে, স্টেট হলে অ্যাডভোকেট জেনারেল।
অ্যাডভোকেট জেনারেলের রোল কি? অ্যাডভাইস করা স্টেট গভর্নমেন্টকে এবং লিগাল ম্যাটার্সে, পারফর্ম লিগাল ডিউটিস, ডিসচার্জ ফাংশন অ্যাজ অ্যাসাইন্ড বাই দ্য কনস্টিটিউশন অর দ্য আদার লস। রাইট টু প্রিভিলেজ অ্যাপিয়ার্স ইন এনি স্টেট কোর্ট, পার্টিসিপেট ইন স্টেট লেজিসলেচারে পার্টিসিপেট করতে পারবে। আর্টিকেল নাম্বার 177, প্রিভিলেজ অ্যান্ড ইমিউনিটিস থাকবে সেম অ্যাজ দ্য স্টেট লেজিসলেচার মেম্বার। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার ফাংশন কি? তিনি হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, অ্যাডভাইস গভর্নমেন্ট, এটা আমি এই কোন নেক্সট আইএস না এখান থেকে নিয়েছি। পারফর্ম লিগাল ডিউটিস অ্যাসাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট, অ্যাপিয়ার্স অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট ইন কেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট আন্ডার আর্টিকেল 143, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট। রাইট রয়েছে স্পিক অ্যান্ড টেক পার্ট অফ দ্য প্রসিডিং অফ দ্য বোথ হাউসেস, যে কোনো হাউস, লোকসভা এবং রাজ্যসভার যে কোনো হাউস তার জয়েন্ট সিটিং এবং কোনো কমিটির ডিসকাশন সমস্ত জায়গাতে তিনি পার্টিসিপেট করতে পারে, কিন্তু রাইট টু ভোট নেই, তিনি ভোট করতে পারবেন না, যেহেতু তিনি মেম্বার অফ পার্লামেন্ট নয় তাই তিনি ভোট করতে পারবেন না। নট এ গভর্নমেন্ট সার্ভেন্ট, নট ডেলিবারেট টু ডিভার্টেড ফ্রম দ্য প্রাইভেট লিগাল প্র্যাকটিস, তিনি কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট নয় তাই তিনি প্রাইভেট লিগাল প্র্যাকটিস করতে পারবেন। লিমিটেশন কি? নো রাইট টু ভোট ইন দ্য হাউস অফ প্রসিডিং অফ দ্য কমিটি, কোনো ভোট করতে পারবেন না। শুড নট অ্যাডভাইস এগেনস্ট অর হোল্ড আ ব্রিফ এগেনস্ট গভর্নমেন্ট, গভর্নমেন্টের এগেনস্টে কোনো মন্তব্য তিনি করতে পারবেন না বা অ্যাডভাইস করতে পারবেন না। রিমুভাল, হোল্ড দ্য অফিস ডিউরিং দ্য প্রেসিডেন্টস প্লেজার, ক্যান বি রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট অ্যাট এনি টাইম। খেয়াল রাখবে যে যে কনস্টিটিউশনাল বডি বা যে যে পার্সন বা যে যে ইনস্টিটিউশন বা যে যে অর্গানাইজেশনের রিমুভালের কথা বা রিমুভালের প্রসেস কনস্টিটিউশনে মেনশন নেই, সেখানেই লেখা থাকবে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। যতক্ষণ প্রেসিডেন্টের প্লেজার থাকবে ততক্ষণ তিনি থাকবেন। নো গ্রাউন্ড অফ রিমুভাল অর প্রসিডিং মেনশন ইন দ্য কনস্টিটিউশন, এই যে যার নেই তার ক্ষেত্রেই থাকবে। রিসেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এজিআই রয়েছে আর ভেঙ্কট রামানি, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, question number 52. The Attorney General of India is appointed under which article of the Constitution? Attorney General of India কোন আর্টিকেলের অন্তর্গত তাকে নিযুক্ত করা হয়? আর্টিকেল নাম্বার 76। ওকে, খেয়াল থাকবে। অ্যাটর্নি জেনারেলকে হেল্প করার জন্য সলিসিটর জেনারেলও থাকে। হাউ মেনি মেম্বার্স মেনশন বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু দ্য রাজ্যসভা? মেনশন কেন পড়ছি? নমিনেটেড, কতজন মেম্বারকে নমিনেট করা হয়? 12 জনকে নমিনেট করা হয়, ঠিক আছে, 12 জনকে নমিনেট করা হয়। এবং লোকসভায় কিন্তু এখন আর নমিনেশন হয় না, যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করা যেত সেটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রিমুভ করা হয়েছে এটাকে? কমেন্ট সেকশনে, আমি বলবো না। দ্য টার্মিনেশন অফ দ্য কারেন্ট সেশন, এই যে টার্মিনেশন অফ দ্য কারেন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট ইজ কল, আবার এই কোয়েশ্চেনটা এসছে এবং আবার অ্যাডজর্নমেন্ট লেখা আছে, এটা হবে প্রোরোগেশন। কারেন্ট সেশন যদি হয় প্রোরোগেশন এবং মিটিং হলে সেটা অ্যাডজর্নমেন্ট। রিপিট কোয়েশ্চেন। সেশন অফ পার্লামেন্ট, বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশন, 3টে সেশন থাকে এবং এখানে 3টে সেশনের মধ্যে ম্যাক্সিমাম 6 মাসের গ্যাপ থাকতে পারবে, তার বেশি কিন্তু না। ওকে, আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখবে, কোনো একটা পার্লামেন্টারি সেশন চলছে বা কোনো একটা পার্লামেন্টারি সিটিং চলছে, সেই সিটিংয়ের ফার্স্ট টাইমটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার এবং তারপরে কোয়েশ্চেন আওয়ারের পরে একটা 0 আওয়ার থাকে, যেখানে 0 আওয়ারে ডিসাইড করা হয় এজেন্ডা অফ দ্য ডে। Next question number 55. Who act as a chairman of joint sitting of Lok Sabha and Rajya Sabha? Lok Sabha এবং রাজ্য সভার যে যৌথ অধিবেশন হয় সেখানে কে সভাপতিত্ব করেন? সভাপতিত্ব কে করেন? লোকসভা স্পিকার সভাপতিত্ব করেন। কে আহ্বান করেন? প্রেসিডেন্ট আহ্বান করেন। প্রেসিডেন্ট আহ্বান করেন। খেয়াল রাখবে, মানি বিলের ক্ষেত্রে কিন্তু কোনো জয়েন্ট সিটিং এর মানে কোনো জয়েন্ট সিটিং কিন্তু হতে পারে না। মানি বিলে যেহেতু লোকসভার ক্ষমতা রাজ্যসভার থেকে অনেক বেশি এবং লোকসভা রাজ্যসভার কাছে মানি বিলটা পাঠাবে রেকমেন্ডেশনের জন্য, কিন্তু লোকসভা বাউন্ডেড নয় রাজ্যসভার রেকমেন্ডেশন মানার জন্য। নো জয়েন্ট সিটিং। पैसा देना है तो देना है,
এরম ব্যাপার। Who is responsible for advising the governor of the formation of the council of ministers? মন্ত্রী পরিষদ গঠনের বিষয়ে রাজ্যপালকে কে পরামর্শ দেবে? কে পরামর্শ দিতে পারে রাজ্যপালকে? রাজ্যপালকে পরামর্শ দেবে চিফ মিনিস্টার। ভাবো একবার, রাজ্যপালকে পরামর্শ দেবে তার মন্ত্রী পরিষদ গঠন করার জন্য কার এত ক্ষমতা থাকতে পারে? প্রেসিডেন্টেরও নেই, চিফ মিনিস্টারের আছে। চিফ মিনিস্টার দেবে, বলবে যে একে 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 এই চোর এই চোর এই চোরকে, সরি দুঃখিত আমি চোর বলার জন্য, তারা হচ্ছে মিনিস্টার, এই পার্সনগুলোকে, একে এই তিরপল মন্ত্রী, একে চাল মন্ত্রী, একে গরু মন্ত্রী করে দাও, আর রাজ্যপাল একদম বাধ্য মানুষের মতো করে দিতে বাধ্য। 57. The Indian Constitution gives the President and the authority to declare the 3 types of emergencies. Which of the following is not among them? ভারতীয় সংবিধান রাষ্ট্রপতিকে 3 প্রকারের জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেয়। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা তার মধ্যে পড়ে না? কোনটা পড়ে না? তিনটে টাইপের প্রেসিডেন্ট রুল এমার্জেন্সি আমরা দেখতে পাই। একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর্টিকেল 356, আর্টিকেল 352, ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 360, ফিনান্সিয়াল এমার্জেন্সি। অপশন সি আর্টিকেল 358 বা পাবলিক হেলথ এমার্জেন্সি বলে কিছু হয় না। তাহলে কোভিডের সময় আমরা দেখে নিতাম যে এমার্জেন্সি চালু হয়ে গেছে। তো 3টে টাইপের এমার্জেন্সি হয়। একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলে জানি, যেটা আর্টিকেল 356, আর্টিকেল 352। ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন বা কোনো ওয়ারের সিচুয়েশন হলে, আর একটা ইন্টারনাল ডিস্টারবেন্সের সময় হতে পারে। এবং এখানে খেয়াল রাখবে আর্ম রেবেলিয়ন কথাটাকে কিন্তু রিমুভ করা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সির গ্রাউন্ড থেকে, যেটা কিন্তু আগে ছিল। নেক্সট কোয়েশ্চেন 58 অ্যাকর্ডিং টু, আচ্ছা এখানে আর একটা জিনিস খেয়াল রাখবে, সরি ন্যাশনাল এমার্জেন্সির সময়ে গোটা সিস্টেমটা, যেটা আমাদের ফেডারেশন রয়েছে, যেখানে সেন্টার এবং স্টেট দুটো আলাদা আলাদাভাবে কাজ করছে, সেটা কিন্তু ইউনিটারি সিস্টেম হয়ে যায়। ঠিক আছে, বাইক্যামেরালিজম কিন্তু এখানে আর কাজ করে না, ইউনিটারি সিস্টেম হয়ে যায়। তখন সেন্টার কিন্তু অল ওভার স্টেটকে কন্ট্রোল করবে যদি ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়ে যায়। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, who has the right to transfer the judges of the high court? ভারতীয় সংবিধান অনুসারে হাইকোর্টের বিচারপতিদের বদলি করার অধিকার কার আছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এনি জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। কার আছে ক্ষমতা? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার আছে। দুটো কোয়েশ্চেন, জাস্ট আ মিনিট। নেক্সট কোয়েশ্চেনটা করো তোমরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 59। Which of the following amendment of the Constitution of India gave the status to the state of Goa? ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে গোয়া রাজ্যের মর্যাদা পায়? স্টেটহুড পেয়েছিল কোন সংশোধনী? 52, 56, 59, 48। সঠিক উত্তর হচ্ছে 56। অপারেশন বিজয় চালানো হয়েছিল, তাই তো, পর্তুগিজদের তাড়ানোর জন্য। পর্তুগিজরা সব থেকে প্রথমে ভারতবর্ষে এসেছিল এবং উপনিবেশ স্থাপন করেছিল, এবং সব থেকে শেষে গেছিল। এক মিনিট। রিঅর্গানাইজেশন অফ স্টেট, এটা একটুখানি খেয়াল রাখো। ওকে, প্রথমে স্টেটকে 4টে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছিল। ঠিক আছে, প্রথমে স্টেটকে 4টে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছিল। বাবা, এটাকে এবার করা যাচ্ছে না তো। 4টে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছিল, পার এ, বি, সি আর ডি। তারপরে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসবে, এবং স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের পরে স্টেট ফর্ম করা হবে, এবং এখানে ফরমেশন অফ ইউটিস, 6টা ইউটিস ফর্ম করা হবে। আন্দামান নিকোবর, এটা কবে কবে হয়েছে সেটা একটু দেখে নিয়ে দৃষ্টি থেকেই নিয়েছি আমি এটা। এই পার্টটা একটুখানি দেখে নিয়ে কোন স্টেট কবে তৈরি হয়েছিল। এবং এখানে আমরা পড়েছিলাম যে 1956-এ স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসবে, যেখানে প্রথমে 14টা স্টেট এবং কতগুলো ইউটি তৈরি হবে, বলবে কতগুলো ইউটি তৈরি হবে। তারপর মনে রাখতে হবে সিকিম কবে আসলো। সিকিম হচ্ছে 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এ স্টেটহুড পেয়েছে, তার আগের বছর সেটা অ্যাসোসিয়েটেড স্টেট হিসেবে এসেছিল। দেন গোয়া 1987-এ, এবং এখানে অপারেশন বিজয়ের কথা মনে রাখবে।
নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, টু এলিজিবল অ্যাজ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট আ পার্সন মাস্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন হাই কোর্ট ফর আ মিনিমাম পিরিয়ড অফ, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য কমপক্ষে কত বছরের অভিজ্ঞতা লাগবে? কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। তাহলে 7টা কোয়েশ্চেন আমাদের হয়ে গেল, অনেক কিছু ডিসকাস করলাম। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে একটুখানি কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে, এবং কে কতগুলো উত্তর করতে পারলে সেটাও জানিও। নেক্সট ক্লাসে তোমরা কি পড়তে যাও? স্ট্যাটিক পড়তে চাও নাকি বায়োলজি পড়তে চাও? কোনটা পড়তে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং আজকেই যদি জানাও তবেই আমি ক্লাসটা ফ্রেম করতে পারবো ঠিকঠাক, নইলে আমার ইচ্ছা মতো আমি করে দেবো।